2024 সালের জঙ্গি অভ্যুত্থানের পর থেকে বাংলাদেশ জঙ্গি হামলার মধ্য দিয়ে জঙ্গিদের নিয়ন্ত্রণে চলে গেছে। একথা বলতে 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 দাঁত, মুখ, জিহ্বা সবকিছুর ব্যথা হয়ে গেছে, কিন্তু বাংলাদেশের মানুষ বিশ্বাস করতে চায় না, বাংলাদেশের মানুষ বিশ্বাস করে না। বাংলাদেশের মানুষ মনে করে আমরা দেশের বাইরে বসে মিথ্যাচার করছি, বাংলাদেশকে উত্তপ্ত করার চেষ্টা করছি, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব নিয়ে ছিনিমিনি খেলার চেষ্টা করছি, কিন্তু বাস্তবতা সম্পূর্ণ উল্টো, সম্পূর্ণ ভিন্ন। 2024 সালে বাংলাদেশে কোনো অভ্যুত্থান হয়নি। 2024 সালে বাংলাদেশে হয়েছিল একটা জঙ্গি হামলা, যেই পরিকল্পিত হামলার মধ্য দিয়ে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে মার্কিনীদের কাছে, পাকিস্তানিদের কাছে বিক্রি করে দেওয়া হয়েছে। সেই জঙ্গি হামলার মধ্য দিয়ে বাংলাদেশে জঙ্গিবাদের পুনরুত্থান ঘটেছে, বাংলাদেশে জঙ্গিবাদের রেভলিউশন ঘটেছে। এবং সেই ধারা যেমন ইউনূস অব্যাহত রেখে গেছে, একই ধারা জনাব তারেক রহমান অব্যাহত রেখে যাচ্ছেন। তিনি এখন জঙ্গি পিতা। গত 3 মাস পূর্বে আমরা ইউনূসকে জঙ্গি পিতা বলতাম, কিন্তু এখন তারেক রহমানকে জঙ্গি পিতা না বললেও জঙ্গি ভাতিজা বলতেই হয়, কারণ ইউনূসের মাঝে মির্জা ফখরুল, জিয়াউর রহমানের প্রতিচ্ছবি দেখতে পায়। সুতরাং তারেক রহমান ইউনূসের মাঝে তার পিতার প্রতিচ্ছবি দেখতে পায়। না হলে 800+ সরকারি হিসাব অনুযায়ী শিশুর হত্যাকারী হামে যে শিশুগুলা মারা গেছে তাদের বিচার নিশ্চিত করার জন্য হলেও ইউনূসের বিরুদ্ধে মামলা করার অনুমতি দিত তারেক রহমানের বিচার বিভাগ, কিন্তু সেটা দিচ্ছে না। তার মানে আপনাকে বুঝে নিতে হবে ইউনূসের মাঝে জনাব তারেক রহমান নিজেও তার পিতার প্রতিচ্ছবি দেখতে পান, শুধু মির্জা ফখরুল দেখতে পায় না। এটা তো যৌক্তিক, অযৌক্তিক কোনো কিছু তো বলছি না। 2024 সালের 5 আগস্ট বাংলাদেশকে কি দিয়েছে জানেন? বাংলাদেশ বৈষম্যহীন না হলেও, বাংলাদেশ বাক স্বাধীনতার বাংলাদেশ না হলেও বাংলাদেশ কিছু কিছু বিষয়ে মারাত্মক স্বাধীনতা পেয়েছে। প্রথমত, নারীদেরকে অসম্মান করা যায় রাস্তাঘাটে যেখানে খুশি সেখানে দাঁড়িয়ে। বাংলাদেশের সাংস্কৃতিক অঙ্গনের সকল কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়েছে, যে কেউ সেখানে গিয়ে প্রতিবাদ জানাতে পারে। মানে কেউ যদি যাত্রাপালা, নাটক কিংবা অন্যান্য শুটিংয়ের জন্য আউটডোরে যায়, সেখানে গিয়ে বাধা দেওয়া যেতে পারে। দাড়ি টুপি পরে আপনি যা কিছু করতে পারবেন বাংলাদেশে। আপনি পাবলিক ট্রান্সপোর্টগুলোতে উঠে নারীদেরকে অকথ্য ভাষায় গালিগালাজ করতে পারবেন। 2024 সালের 5 আগস্টের সেই জঙ্গি হামলা বাংলাদেশের এই জঙ্গি মৌলবাদীদেরকে এইটুক স্বাধীনতা দিয়েছে। কে বলেছে দেয়নি? দিয়েছে তো, দিয়েছে না। না দিলে জনাব তারেক রহমান কি আর জঙ্গি ভাতিজা হতে পারতো না। 2024 সালের সেই 5 আগস্টের জঙ্গি অভ্যুত্থান বাংলাদেশে অবাধে অনলাইনে বিজ্ঞাপন দিয়ে অস্ত্র কেনাবেচা করার সুযোগ সৃষ্টি করে দিয়েছে। এশিয়াতে অন্য কোনো দেশে এরকম হয়েছে? আমার তো মনে হয় অনলাইনে পাকিস্তানেও অস্ত্র বেচার জন্য বিজ্ঞাপন দেওয়া হয় না। যে পাকিস্তান সারা পৃথিবীতে জঙ্গি রপ্তানি করে, যে পাকিস্তান জঙ্গি জন্ম দেয়, সারা পৃথিবীতে রপ্তানি করে, দক্ষিণ এশিয়াতে জঙ্গিবাদের একটা ব্যাপক ভূমিকা পালন করে পাকিস্তান। সেই পাকিস্তানেও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে আমার মনে হয় না বিজ্ঞাপন দিয়ে অস্ত্র বিক্রি করতে হয়, যেইটা বাংলাদেশে হচ্ছে। দেখেন, ভিডিও দেখেন। আসসালামু আলাইকুম। তিনটা বেরেটা 92 FS 9mm পিস্তল। এটা হচ্ছে আপনার সিলভার কালার, যেটা হচ্ছে আপনার গ্লোসি, একদম আপডেট 2026 সালের স্পেশাল অডিশন। আর এটা হচ্ছে আপনার 2026 সালের আপনার এটা গ্লোসি ব্ল্যাক, আপনার একদমই নতুন আসছে এই পিস্তলটা। এটা স্পেশাল অডিশন, এটা হচ্ছে আপনারা কাস্টমাইজ করে নিতে পারবেন। আর এটা হচ্ছে আপনার রেগুলার, এটা হচ্ছে আপনার ম্যাট ব্ল্যাক। ম্যাট ব্ল্যাকটা আপনার ইউজ পরিমাণে চলে, দেখতে প্রত্যেকটাই সুন্দর। তবে আপনার গ্লোসি ব্ল্যাক যেটা দেখাচ্ছি, এই যে আপনার গ্লোসি সিলভার প্লাস হচ্ছে গ্লোসি আপনার এই যে ব্ল্যাক, এই দুইটা পিস্তলই কিন্তু আপনার স্পেশালি, এগুলো আমাদের স্পেশাল কিছু কাস্টমার আছে, তারা কিন্তু এগুলো অর্ডার করে নিচ্ছে। ইনশাল্লাহ আমরা বাংলাদেশের 64 জেলাতে এই মালগুলো হোম ডেলিভারি করে থাকি আমাদের পার্সোনাল কর্মকর্তা দ্বারা। তবে এই মালটা চলে যাবে হচ্ছে আমাদের কক্সবাজার জেলাতে আমিনুল ইসলাম ভাইয়ের পিস্তলটা। কি চমৎকার না? কত সুন্দর বিজ্ঞাপন দিচ্ছে, ভিডিও করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে দিচ্ছে, পিস্তল বিক্রি করছে, অনেক অত্যাধুনিক পিস্তল। এটা কিন্তু মানে ওই ফেসে যাওয়া কোনো পিস্তল না, এটা কিন্তু অত্যাধুনিক পিস্তল। কোন মডেল, কোন ডিজাইন, কটা বুলেট থাকে,
ম্যাগজিনে কত রাউন্ড বুলেট রাখা যায় সব কিছু সেই বিজ্ঞাপনে আপনারা শুনলেন, আমি আর আমার মুখে উচ্চারণ করতে চাচ্ছি না। তাহলে বুঝেন বাংলাদেশের আইন শৃঙ্খলা ঠিক কোথায় গিয়ে ঠেকেছে। এবার চিন্তা করেন বাংলাদেশে যে অস্ত্রগুলা থানা থেকে লুট করা হয়েছিল সেই অস্ত্রগুলা উদ্ধার করার সাহস কেন এখনো প্রশাসন পাচ্ছে না? কারণ প্রশাসন জানে বাংলাদেশের প্রত্যেকটা জায়গায়, বিশেষ করে বিএনপির যুবদল ছাত্রদলের প্রত্যেকটা ইউনিটের নেতাকর্মীদের কাছে এখন অত্যাধুনিক অস্ত্র আছে এবং বাংলাদেশের প্রত্যেকটা মাদ্রাসায়, বিশেষ করে ঢাকা শহরের প্রত্যেকটা মাদ্রাসায় অত্যাধুনিক অস্ত্রের সংরক্ষণ করা আছে। গাজীপুরের যে বড় মাদ্রাসাটা আছে তামিরুল মিল্লাত এইখানে, এবং যাত্রাবাড়িতে 3টা মাদ্রাসায় এবং বসিলাতে 2টা মাদ্রাসায়, আমি নাম বললাম না, বাংলাদেশের গোয়েন্দা সংস্থা ডিজিএফআই, এসবি, ডিবি, এনএসআই যা কিছু বলেন না কেন আপনারা খবর নেন, যারা আমাকে দেখেন খবর নেন, তামিরুল মিল্লাতে একটা অভিযান পরিচালনা করেন, AK-47 মতো অস্ত্র সেখানে আপনারা পাবেন, একদম গ্যারান্টি সহকারে বললাম। এই অস্ত্রগুলা বাংলাদেশে কেন রাখা হয়েছে? কারণ বাংলাদেশে একটা জঙ্গি হামলা হবে ম্যাসিভ আকারে এবং সেটা বাংলাদেশের সীমান্তবর্তী জেলাগুলোতে হওয়ার চান্স বেশি। কারণ একটাই, জিহাদ ঘোষণা করেছে তারা, তাদের জিহাদের জোশ, তাদের গাজওয়াতুল হিন্দ কায়েম করতে হবে। তারা ভারতের পশ্চিমবঙ্গে হামলা চালাবে, তারা ভারতের 7 সিস্টার্স অঞ্চলে হামলা চালাবে, তারা ভারতের চিকেন নেক সেটাকে কাট করে দেবে। এইটা তাদের খায়েশ। ভারত কি চেয়ে চেয়ে দেখবে, বসে বসে আঙুল চুষবে? না, এই জঙ্গিরা এখনো স্বপ্নেও ভাবতে পারে না ভারতের সক্ষমতার জায়গা ঠিক কতখানি। একটা ব্রাহ্মস যদি মারে কত কিলোমিটার জায়গা ধ্বংস হয়ে যাবে, এই জঙ্গিরা কি সেটা জানে? এই জঙ্গিরা সেসব জানে না, কারণ এই জঙ্গিদের মস্তিষ্কের মধ্যে, মননে, মগজে সব জায়গায় পাকিস্তানিদের, এই পাকিস্তানি জঙ্গি সংগঠন লস্করি তৈয়বা, জৈশে মোহাম্মদের জঙ্গিদের জোশ ঢুকিয়ে দেওয়া হয়েছে। মাঝে মধ্যে ভাবি এদের বীর্য মনে হয় পাকিস্তানি বীর্য, নইলে এরা পাকিস্তানের ভাষায় কেন কথা বলবে, পাকিস্তানের মতো করে কেন আচরণ করবে? যাই হোক, শুধু অনলাইনে বিজ্ঞাপন দিয়ে অস্ত্র কেনা বেচা করা হচ্ছে, ব্যাপারটা শুধুমাত্র এখানেই সীমাবদ্ধ না, আরো অনেক ঘটনা ঘটেছে। গত সপ্তাহে দিন বলে দিলাম, গত বৃহস্পতিবার মায়ানমার বর্ডার দিয়ে টেকনাফে একটা অস্ত্রের চালান প্রবেশ করেছে। সেখানে মাদক দ্রব্যও ছিল, বিশেষ করে ইয়াবা ছিল, এবং সেই চালান কার হাত দিয়ে রিসিভ করা হয়েছে জানেন? ধর্ম ব্যবসায়ীদের দল জামায়াত ইসলামের টেকনাফ পৌর শাখার যে আমির মাওলানা মোহাম্মদ শাহজাহান, এই যে ছবিতে একদম মেহেদি দেওয়া দাড়ি, একদম আল্লাহর সহি বান্দা, মাথার মধ্যে টুপি পরা যে বদমাইশটাকে দেখছেন না, পাঞ্জাবি পরা, এই বদমাইশ এই অস্ত্রের চালান রিসিভ করে জায়গা মতো পাঠিয়ে দিয়েছে। মিয়ানমার বর্ডার থেকে টেকনাফ নিয়ে আসা, টেকনাফ থেকে সেটা বাংলাদেশের বিভিন্ন জায়গায় সাপ্লাই দেওয়ার সম্পূর্ণ দায়িত্ব পালন করেছে এই জঙ্গি শাহজাহান। বাংলাদেশের গোয়েন্দা সংস্থা ডিজিএফআই, এসবি, ডিবি, আপনারা জানেন না? অবশ্যই জানেন। আপনারা জেনেও কথা বলবেন না, কারণ আপনাদের যে সরকার, তারেক রহমানের সরকার, জঙ্গি ভাতিজা সবকিছু জেনে শুনেও চুপচাপ বসে রয়েছে, কারণ কিচ্ছু বলার নাই। যা কিছু হচ্ছে ওই সাম্রাজ্যবাদী শক্তির ইশারায় হচ্ছে, যা কিছু হচ্ছে জামাতের ইশারায় হচ্ছে, আর জামাতের বাইরে গিয়ে জনাব তারেক রহমান কিচ্ছু করতে পারবেন না, কারণ তিনি মুচলেখা দিয়ে প্রধানমন্ত্রীত্বের চেয়ারে বসেছেন। হাইরে আমার বাংলাদেশ, চোখের সামনে দেশটা ধ্বংস হয়ে গেল। দেশটা এখন জঙ্গিদের বসবাসের জন্য উর্বর ভূমি। এই ভূমিতে এখন জঙ্গিবাদের বসবাস, জঙ্গিদের বসবাস। পাকিস্তানের একাধিক জঙ্গি সংগঠন, ইভেন হামাস এখন বাংলাদেশে বসে অপতৎপরতা চালাচ্ছে। চমৎকার না? জি, এটাই জিয়ারপুলা জঙ্গি ভাতিজা তারেকের বাংলাদেশ। বাংলাদেশের আকাশ ভরা তারা, বাংলাদেশের সব সেক্টর ধ্বংস, বাংলাদেশে জঙ্গিবাদ কায়েম হয়ে গেছে, অথচ তারেক রহমান কি নাটক মঞ্চায়ন করতেছে। তার বেতনের 10% নাকি সে সরকারি কোষাগারে জমা দেয়, আবার বলতেছে তার পিতা সেও নাকি 10% সরকারি কোষাগারে জমা দিত। ব্যাপারটা কিন্তু মানে চমৎকার। ভাবেন, তারেক রহমানকে সবাই 10% খাম্বাচুরা বলে না, মানে 10% কমিশন খাইতো। হাওয়া ভবন 1 থেকে
গিয়াসউদ্দিন আল মামুনের নেতৃত্বে যে হাওয়া ভবন প্রতিষ্ঠা করেছিল জনাব তারেক রহমান, সেখানে 10% কমিশন খাইতো। বাংলাদেশের সকল ঠিকাদারি প্রতিষ্ঠান প্রত্যেকটা টেন্ডার থেকে, প্রত্যেকটা ব্যবসায়িক বড় বড় যারা ছিলেন তাদের কাছ থেকে 10% কমিশন খাইতো, যার কারণে 2001 থেকে 2006 জনাব তারেক রহমানের নাম হয়ে গিয়েছিল 10% খাম্বা। এই 10%-এর লিগেসি তাকে তো ধরে রাখতে হবে। আমরা ভেবেছিলাম হয়তোবা তার উন্নতি হয়েছে, কিন্তু এখন দেখছি না, তিনি 10%-এর লিগেসি চমৎকারভাবে ধরে রেখেছেন। তার পিতাও 10% জিয়া ছিল, পিতার ছেলে 10%-এর লিগেসি 2001 থেকে 2006 ধরে রেখেছিল। 2026 সালে এসেও ওই 10%-এর লিগেসি ধরে রেখেছেন। 10% থেকে তিনি কখনোই সরে যেতে পারেন না, তিনি ভুলতে পারেন না 10%-কে। 10% তার অতি ভালোবাসার একটা নাম্বার, বুঝেন নাই? এবং এইটা যে তার ডিএনএ থেকে প্রাপ্ত এটা বোঝা যায়। 10%-এর নতুন স্ক্যাম বাংলাদেশবাসী দেখবে। সকল পর্যায়ের সরকারি কর্মকর্তা কর্মচারী সবাইকে আহ্বান জানানো হয়েছে 10% সরকারি কোষাগারে জমা দিতে। এই 10% জনাব ভাইয়ার পার্সোনাল অ্যাকাউন্টে ঢুকে যাবে, হয়তোবা সেটা ব্রিটিশ কোনো অ্যাকাউন্ট, হয়তোবা সুইচ কোনো অ্যাকাউন্ট। দেখা যাক কি হয়। দেখেন, আমাদের কথা বিশ্বাস করতে হবে না। বাংলাদেশের প্রথম সারির গণমাধ্যম সমকালের একটা সংবাদ দেখেন, আজকের সংবাদ। খাগড়াছড়িতে ইউপিডিএফ জেএসএস গোলাগুলি, নিহত 3। শুধুমাত্র ইউপিডিএফ আর জেএসএস না, কেএনএফ কুকিচিন ন্যাশনাল ফ্রন্ট এদের সাথে সেনাবাহিনীর প্রাত্যহিক গোলাগুলি হচ্ছে। এবং প্রায় এখন পর্যন্ত সংবাদ পাওয়া মতো, মানে আমাদের পার্সোনাল সোর্স থেকে 11 জন সেনা সদস্য নিহত হয়েছে। বাংলাদেশের কোনো গণমাধ্যমে আসে নাই, বাংলাদেশ সরকারের পক্ষ থেকে জানানো হয় নাই, সেনাবাহিনীর আইএসপিআর কোনো প্রকার বিবৃতি দেয় নাই, কোনো তথ্য আমাদেরকে দেয় নাই। সব কিছু মিডিয়া থেকে ব্ল্যাক আউট করে রাখা হয়েছে যাতে আমরা কোনো কিছু না জানি, কিন্তু আমরা তো জানি। এখন অনেকেই বলতে পারেন ভিডিও দেন। ভাই, যুদ্ধ করার সময় জঙ্গিদের সাথে কেউ ভিডিও ফুটেজ নেয় না, এই ভিডিও ফুটেজ চায় না। বাংলাদেশের মেইন স্ট্রিম মিডিয়াতে আজ আসেনি, 1 মাস পর আসবে, 2 মাস পর আসবে, আন্তর্জাতিক মিডিয়াতে আসবে, এইটুকু নিশ্চিত থাকেন। অর্থাৎ সর্বোপরি যেই সংবাদগুলো আপনাদেরকে দিলাম, এর মাধ্যমে আপনারাই বিচার করেন বাংলাদেশ কোথায় গিয়ে ঠেকেছে আর বাংলাদেশের ভবিষ্যৎ কি হবে। জঙ্গিরা বাংলাদেশটাকে কিভাবে কবজা করেছে। জনাব তারেক রহমান এই প্রজন্মের জঙ্গি ভাতিজা, ইউনূস জঙ্গি পিতা এবং জঙ্গি ভাতিজার নিয়ন্ত্রণে বাংলাদেশ চলছে জঙ্গি মামা ডক্টর শফিকুর রহমানের তত্ত্বাবধানে। এটাই সোনার বাংলা। ভালো থাকবেন, শুভ কামনা, ধন্যবাদ।